ব্যাপক হামলার পরিকল্পনা ভারতের। কি পরিকল্পনা করছে ভারত? বিশ্লেষকদের মতে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গেও নয়াদিল্লির সম্পর্ক এখন তলানিতে। সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশ। 5 তারিখ রাত থেকে একের পর এক বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে রিপাবলিক বাংলা, জি বাংলা সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু মিডিয়ায়। কথাগুলো আমার নয়, বিভিন্ন গণমাধ্যমের খবর এগুলো। দর্শক, ব্যাপক হামলা করছে ভারত, আর এটা মোটেও সুখবর নয়। তারা প্রবেশ করছে বাংলাদেশে। মাত্র কিছুদিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একেবারে প্রকাশ্যে তার বক্তব্য দিয়েছেন। তিনি কিন্তু তার বক্তব্যে বলেছিলেন তার সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছিলেন। যুদ্ধ করতে হবে। কার সঙ্গে যুদ্ধ করতে হবে প্রশ্ন করায় তিনি বলেন বাংলাদেশের সাথে যুদ্ধ করতে হবে। পরিষ্কার করে নাম ধরেই তিনি তার সামরিক বাহিনীকে এই আদেশটা দিয়েছিলেন। রাজনাথ সিং এর সেই কথা কোনো কথার কথা ছিল না। পরবর্তী 1 থেকে 1.5 মাসের মধ্যে এটা পরিষ্কারভাবে বোঝা গেছে যে ভারতীয় সামরিক বাহিনীর প্রস্তুতি নিচ্ছে। ভারতের মূল ভূখণ্ড থেকে বিভিন্ন ধরনের ট্যাঙ্ক, বিভিন্ন আর্টিলারি এবং এবিসি লাউন্স রেঞ্জের যে মাল্টিপল রকেট লঞ্চার রয়েছে তার বিশাল ইউনিট মোতায়েন করেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে, বিশেষ করে মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডের আশেপাশে এবং উত্তরাঞ্চলের একেবারে অরুণাচলের ভেতরে এলাকাগুলোতে ভারত বিপুল পরিমাণ অস্ত্র মজুত করেছে। দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে ভারতের মণিপুর রাজ্যের ভেতরে অচল অবস্থা থাকার পর অবশেষে ভারত আচমকাই তার যে সারপ্রাইজ অ্যাটাক রয়েছে সেটা শুরু করেছে মণিপুরের ভেতর। ভারতের সামরিক বাহিনীর এই মিশনের ফলে বন্দুকযুদ্ধে অলরেডি কিন্তু সেই এলাকার ভেতর যে 11 কুকি বিদ্রোহী গোষ্ঠী রয়েছে সেই 11 কুকি চীন কিন্তু নিহত হয়েছেন এবং বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে যে ভারত এই মিশন পরিচালনা করার জন্য তার যে হেভি অস্ত্র রয়েছে সেই অস্ত্রগুলো ব্যবহার শুরু করেছে। মেশিন গান এবং কিছু কিছু ক্ষেত্রে ভারতের সামরিক বাহিনী তার যে মিসাইল রয়েছে, এন্টি ট্যাঙ্ক, সেগুলোর ব্যবহার করছে। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই অঞ্চলগুলোতে ভারতের সামরিক বাহিনীর যে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করা শুরু করেছে এটা কিন্তু ভারতের একার জন্য মাথা ব্যথা নয়, এটি বাংলাদেশের জন্য অন্যতম বড় মাথা ব্যথার কারণ। রিজন হিসেবে বলছে মণিপুর, মিজোরাম এর ভেতরে এই মিশন যখন হচ্ছে তখন ভারত থেকে পলায়নরত যে কুকি চীনের যে বিশাল সদস্যরা রয়েছে তারা অস্ত্রশস্ত্র এবং দল বল নিয়ে তারা বর্তমানে বাংলাদেশে প্রবেশ করছে। তারা বাংলাদেশকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে। বাংলাদেশকে আশ্রয় হিসেবে ব্যবহার করে তারা প্রাণে বাঁচতে যাচ্ছে এবং এই ক্ষেত্রে কিন্তু এই খবর রয়েছে যে বাংলাদেশের ভেতর তাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে এই কুকি চীন জাতির লোক তারা কিন্তু এক্ষেত্রে তাদের আশ্রয় দিচ্ছে। আর এই ঘটনা যদি বাড়তে থাকে এবং কুকি চীনের সদস্যরা যদি বাংলাদেশে আসতে থাকে তাহলে অবশ্যই পার্বত্য চট্টগ্রামের যে পরিস্থিতি সেটা খারাপ হতে একেবারে বাধ্য। সকল কিছুর টাইমিং কিন্তু আমাদের বুঝতে হবে। চট্টগ্রামকে ঘিরে পরিস্থিতি হঠাৎ করেই কিন্তু বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পর একেবারে ঘোলাটে হয়ে যায়। সেখানে কিন্তু স্থানীয়ভাবে নানান ধরনের দাঙ্গা তৈরি হয়, যে দাঙ্গা হওয়ার কথা ছিল না, তবে এমনটাই হয়েছে, যার জন্য কিন্তু সেই এলাকায় কিছু সময়ের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, বিশেষ করে পর্যটন যাওয়া আসার ক্ষেত্রে। এখন কিন্তু পর্যটন মৌসুম এবং উন্মুক্ত হয়েছে বিষয়গুলো। আর এই অবস্থায় দীর্ঘ সময় নীরব থাকার পর মণিপুরের ইস্যুকে কেন্দ্র করে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালাচ্ছে। সেই জায়গায় কুমিল্লার আশেপাশে আমাদের যে চিকেন নেক রয়েছে সেখানে কিন্তু ভারতের সামরিক বাহিনীর যে হেভি সমরাস্ত্র রয়েছে তারও কিন্তু একটি ভারী উপস্থিতি রয়েছে। সুতরাং সার্বিক বিষয়গুলোকে কেন্দ্র করে আমাদের কিন্তু একটা কার্যকর পরিকল্পনা তৈরি করতে হবে। পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি যে কোনো সময় উত্তপ্ত হতে পারে, এটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায়। কারণ যখন ভারত পুশ করবে কুকি চীনদের বাংলাদেশের ভেতরে, তারা বাংলাদেশে অবশ্যই আসবে এবং অবশ্যই তারা কিন্তু এই জায়গায় তাদের যে অর্থনৈতিক শক্তি রয়েছে সেটা ব্যবহারের জন্য পার্বত্য চট্টগ্রামের ভেতর তাদের যে চাঁদার বিষয়টা রয়েছে সেটা অনেক পরিমাণে বাড়িয়ে দেবে। আর এই সার্বিক বিষয়ের যে প্রভাব সেটা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক পরিস্থিতি ঘোলাটে করতে অনেকটা সাহায্য করবে। বলতে গেলে এটি একটি নিয়ামক হিসেবে কাজ করবে। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে কেন্দ্র করে তার যে নীতি এবং সহযোগিতার ক্ষেত্র সেটা যে কতটা শক্তিশালী করেছে রিসেন্টলি কিছু সিদ্ধান্ত থেকে বোঝা যায়। এবং ভারত যুক্তরাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে বাংলাদেশকে যে আসলে কতটুকু চাপ দিতে পারবে সেটাও কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায়। যেমনটা আমরা সকলেই জানি, ভারতের সামরিক বাহিনীর প্রায় 70% উপরে বর্তমানে যে সমরাস্ত্র ব্যবহার করা হয় এবং পাইপলাইনের যে সাপ্লাই রয়েছে সেটা এক সময় রাশিয়ার কাছ থেকে ছিল।
ছিল। তবে জো বাইডেন যখন ক্ষমতায় ছিলেন তখন নিষেধাজ্ঞার নতুন আইনে, যেটা আবার ডোনাল্ড ট্রাম্পই করেছিলেন, এটি ছিল একটি কার্ড সাইন। আর তাই ভারতের উপর প্রচন্ডভাবে চাপ দেয় এবং কয়েকটি বড় বড় অস্ত্রের ডিল যেটা রাশিয়ার সাথে ভারত করেছিল, আর এই চুক্তি থেকে ভারত সরে আসে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার সাথে সাথে ভারতকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যে শক্তিশালী নীতি রয়েছে সেটা অনেকটাই কিন্তু খর্ব করা হয়েছে। অনুমতি দেওয়া হয়েছে ভারতকে এবং সুযোগ দেওয়া হয়েছে চায়নার বিরুদ্ধে আরো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য রাশিয়ার মতো কৌশলগত শত্রু দেশ থেকে অস্ত্র ক্রয় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই ছাড়টা দেওয়া হয়েছে এবং ভারতকে নিশ্চিত করা হয়েছে রাশিয়ার কাছ থেকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের উপর আর কোনো ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হবে না। এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে কেন্দ্র করে জাপানি সংবাদ মাধ্যম দ্য ইউরো এশিয়ান টাইমস এই বিষয়টিকে কেন্দ্র করে তারা স্পেশাল খবর প্রকাশ করেছে। তারা বলেছে যে S-400 এরপর আবার নতুন করে রাশিয়ার যে SA-22 নামক যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যেটাকে আমরা সংক্ষেপে প্যানসিয়াস-10 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে থাকি, সেটার মোটামুটি অনেক ইউনিটকে করার জন্য ভারতে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে। আপনাদের জানার জন্য বলে রাখা ভালো, এই প্যানসিয়াস-1 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার তৈরি শর্ট রেঞ্জের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বুলেট শেল এবং মিসাইল দুইটাই কিন্তু একসঙ্গে সে ব্যবহার করতে পারে এবং 1 থেকে সর্বোচ্চ 12 কিলোমিটারের মধ্যে যে টার্গেট রয়েছে সেটাকে ভূপাতিত করতে পারে এবং এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে স্পেশাল ডিজাইন করা হয়েছে বিশেষ করে বিভিন্ন ধরনের ড্রোন প্রতিহত করার জন্য। এই ড্রোনগুলোর মূল্য খুবই কম হয়, $1 লক্ষ থেকে $1.5 লক্ষ বা কোনো কোনো ক্ষেত্রে প্রায় $50,000 দিয়েও কোনো কোনো ড্রোন তৈরি করা হয়। সেখানে হাই ভ্যালুর যে মিসাইল রয়েছে সেগুলো দিয়ে প্রতিহত করা যায় না, যার জন্য কিন্তু এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ডিজাইন করা হয়েছে। ভারত প্রায় $1 বিলিয়ন চুক্তিতে অগণিত সংখ্যক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিপুল পরিমাণে ইউনিট ক্রয় করতে যাচ্ছে এবং মজার ব্যাপার হচ্ছে সেটিও আবার আমেরিকার অনুমতি নিয়ে। ভারতের পরিকল্পনা হচ্ছে এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশের সীমান্ত থেকে শুরু করে পাকিস্তানের সীমান্ত সহ এবং চীনের সীমান্ত থেকে যে ড্রোনের থ্রেট তৈরি হতে পারে সেটি মোকাবেলা করার জন্য আরেকটি যে তৃতীয় স্তরের ডিফেন্স সিস্টেম রয়েছে সেটা তৈরি করতে যাচ্ছেন এবং এক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রকে কনভিন্সও করেছে, তারা এটা আমেরিকাকে কনভিন্স করেছে যে রাশিয়ার কাছ থেকে এটা ক্রয় করলেও তাদের কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো রকম প্রভাব ফেলবে না। আঞ্চলিক হুমকি মোকাবেলায় করার জন্য আমরা বলছি আমেরিকা আর আমেরিকা বলছে ভারত আর ভারত যে প্রভাব বিস্তারের জায়গা, সেখানে যুক্তরাষ্ট্র আগের থেকেও এখন বেশি করে এই জায়গায় ভারতকে ছাড়িয়ে দিয়েছে। আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার জন্য তোমরা যা যা করা দরকার সেটা তোমরা করতে পারো। এমন অবস্থায় কাউন্টার পয়েন্ট হিসেবে আমাদের আঞ্চলিক নিরাপত্তার জন্য সবথেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা ছিল চীন। চীন একমাত্র মিত্র দেশ ছিল যারা আঞ্চলিক প্রভাব বিস্তার এবং বাংলাদেশের ট্রেন্ডগুলোকে মোকাবেলার জন্য একটি কাউন্টার ব্যালেন্স করতে পারত। এই জায়গায় একটি প্রশ্ন রয়েছে, আমাদের এই রক্ষা কবচের জায়গাটা আসলে কতটুকু নিরাপদ? আমাদের বর্তমান নেতৃত্ব এবং ক্ষমতাসীন যারা রয়েছেন তারা এই জায়গা কতটুকু নিরাপদ করেছেন নাকি তারা আরো বেশি খারাপ করেছেন? এই বিষয়গুলো কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামনে অনেক বড় ঢেউ আসছে আর এই ঢেউয়ের আঘাত বাংলাদেশে লাগবে। গুরুত্বপূর্ণ বিষয়টি কেন্দ্র করে আপনি কি মনে করছেন তা বাংলাদেশের কি করা উচিত, কারণ বাংলাদেশের চারদিকে এখন থ্রেট রয়েছে। ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশের বিপক্ষে প্রচার করছে, তারা একের পর এক বাংলাদেশ নিয়ে ফেক নিউজ করে যাচ্ছে। এর মধ্যে কিন্তু রয়েছে রিপাবলিক বাংলা। 5 তারিখ রাত থেকে একের পর এক বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। রিপাবলিক বাংলা, জি বাংলা সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু মিডিয়ায় তার একটি খবর শুনলে আপনার গা জ্বলে যাবে। এরকম একটি ফেক নিউজ চ্যানেল এখনো কিভাবে টিকে আছে আমি তো বুঝতে পারছি না। তো যারা যারা দেশকে ভালোবাসেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।